আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে চলে যাচ্ছি একদম নতুন চ্যাপ্টার, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, চ্যাপ্টার 6। তোমরা যারা এইচএসসি 26 আছো বা এইচএসসি 27 বা এই ব্যাচগুলো আছো, তোমরা শুনলে অবাক হবে গত 5 বছর ধরে, অর্থাৎ করোনা থেকে নিয়ে শুরু করে যত এইচএসসি এক্সাম হয়েছিল সব এক্সামে এই চ্যাপ্টারটা বাদ গিয়েছে। সো অনেকে জানে না চ্যাপ্টার 6 এই চ্যাপ্টার আছে, অনেকে জানেও না। ঠিক আছে, তো এটি হচ্ছে চ্যাপ্টার 6, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, বা শর্টকাটে বলে DBMS, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আইসিটির একটি গুরুত্বপূর্ণ একটা পার্ট। যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে, তাদের জন্য অনেক বেশি একটি ইম্পর্টেন্ট। এই পৃথিবী হচ্ছে ডেটার খেলা। যে সফটওয়্যারের কাছে ডেটা যত বেশি, তার আনসার দেওয়ার ক্ষমতা তত বেশি। বুঝতে পারছি? চ্যাট জিপিটির ডেটাবেস বিশাল বড়, যার কারণে চ্যাট জিপিটির মধ্যে তুমি যে ধরনের প্রশ্ন করো সে উত্তর দিয়ে দিতে পারে, খুব সুন্দর করে গুছায়। সো ফিউচারটা ডেটাবেস যার যত বেশি স্ট্রং, সে পৃথিবীকে লিড করবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে অধ্যায় 6। ঠিক আছে, অধ্যায় 6 ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই অধ্যায় 6-এর মধ্যে আমরা কি কি পড়ব তোমাদেরকে একটু বলে ফেলি। কি কি পড়ব? আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা পড়ব। ঠিক আছে, আমরা এখানে পড়ব, আমরা সর্বপ্রথম ইনফরমেশন। আমরা কি পড়ব জানো? আমরা ইনফরমেশনটা পড়ব। ইনফরমেশন মানে তথ্য অ্যান্ড ডেটা নিয়ে পড়াশোনা করব। তারপর আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে পড়ব। তারপর রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে পড়ব। তারপর আমরা ডাটাবেস মডেল শিখব। ডাটাবেস মডেল সম্পর্কে জানবো। ডাটাবেস মডেল সম্পর্কে জানার পর আমরা জানবো হচ্ছে ইন্ডেক্সিং ও সর্টিং, এগুলো টপিক। এখানে প্রত্যেকটাতে কিন্তু সৃজনশীল আছে, বুঝা গেছে? তারপর হচ্ছে আমরা পড়ব হচ্ছে রিলেশনাল ডাটাবেস। আমরা পড়ব হচ্ছে ডিগ্রি রিলেশনশিপ, তাহলে ডেটাবেজের মধ্যে রিলেশনশিপ, বুঝতে পারছো? দেন আমরা পড়ব হচ্ছে এসকিউএল। অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো এসকিউএল। সো এখানে প্রত্যেকটা টপিক থেকে কিন্তু সৃজনশীল আসার সম্ভাবনা অত্যাধিক, এবং প্রত্যেকটা অধ্যায়ের শেষে আমরা কিন্তু সৃজনশীল দেখাবো কেমন সৃজনশীল এখানে আসছে। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে যে টপিকটা দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে, সেই টপিকটার নাম হচ্ছে ডেটা এর বাংলা মিনিং কি জানো? আমরা তো অনেক সময় ডাটা করি, তাই না? তো ডাটা এর বাংলা মিনিং, বাংলাটার মিনিংটা অনেকে জানেও না। ডেটার বাংলা মিনিংটা হচ্ছে উপাত্ত। কি উপাত্ত? তাহলে ডেটা বা উপাত্ত বলার থেকে ডাটা বলাটা অনেক বেশি ইজি। তো উপাত্ত বা ডেটা কি বললো? সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা কি উপাত্ত বলে। যেমন মনে করো তুমি কোন ক্লাসে পড়ো? মনে করো রাফি রিডস ইন ক্লাস 5। তাহলে রাফি কি করছে? ক্লাস 5-এ পড়াশোনা করছে। সে কোন ক্লাসে? ক্লাস 5-এ। এখানে রাফি একটা ডেটা। কে পড়ছে? রাফি পড়ছে। রাফি কি করছে? রাফি পড়াশোনা করছে। সে কোথায় পড়াশোনা করছে? সে ক্লাস 5-এ পড়াশোনা করছে।
ব্যাপারটা বুঝছো? এখানে প্রত্যেকটা অংশ হচ্ছে কিন্তু আমার কি ডেটা। এই ডেটাগুলো আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করি। প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ড আমি বলতে পারি ডেটা, রাইট? আচ্ছা, তো তোমার একটু খেয়াল করো, তুমি যখন একটা কোচিংয়ে বা একটা স্কুলে বা একটা কলেজে গিয়ে যখন ভর্তি হও, তখন কিন্তু তুমি ফর্ম ফিল আপ করো। ফর্ম ফিল আপ আসলে ঘটনা কী করে জানো? ফর্ম ফিল আপে তুমি তোমার ডেটাগুলো দাও, তোমার বায়োডাটা, তোমার ইনফরমেশনগুলো ওখানে দাও, যেন ফর্ম ফিল আপের পর যে কলেজে ভর্তি হচ্ছ ওই কলেজের যারা ম্যানেজার আছে, যারা হচ্ছে কম্পিউটার ম্যানেজার আছে, তারা কি করে তোমার ডাটাগুলো কোথায় তোলে? কম্পিউটারে সেভ করে, বিভিন্ন ডেটাবেজের মধ্যে সেভ করে। তার মানে তুমি তোমার বয়স, তোমার ফোন নাম্বার, তোমার জেন্ডার, তোমার বাবার নাম, তোমার মার নাম, তোমার বাবা কি করে, মা কি করে, তোমার নাম, তোমার বর্তমান ঠিকানা, তোমার স্থায়ী ঠিকানা, এক্সেট্রা ডেটা কিন্তু নেই। সো প্রত্যেকটা সিঙ্গেল টার্ম কিন্তু ডেটা। তুমি জিপিএ 5 পেয়েছো, এটা একটা ডেটা। তোমার বয়স 24, এটা একটা ডেটা। তুমি চিটাগং থাকো, এটা একটা ডেটা। তোমার বাবার নাম এটা একটা ডেটা। বুঝতে পারছো? সো ডেটা মানে কি? ডেটা মানে হচ্ছে উপাত্ত, যা তোমাকে সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামালসমূহকে ডেটা বা উপাত্ত বলে। অন্যভাবে বলা যায় যে তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ডেটা। তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে ডেটা। যেমন তোমাকে আমি যদি বলি রাজু, হ্যাঁ, রাজু জিপিএ 5 পেয়েছে, এখন কে পেয়েছে? রাজু পেয়েছে। রাজু একটা ডেটা। কি পেয়েছে? জিপিএ 5 পেয়েছে। জিপিএ 5 এটা একটা ডেটা। রাজু জিপিএ 5 দিয়েছে না পেয়েছে? পেয়েছে। এগুলো একটা ডেটা। বুঝতে পারছো? এই তো এগুলো সিঙ্গেল একটা ডেটা, আর সম্পূর্ণটা মিলে বলা হচ্ছে একটা তথ্য। সম্পূর্ণটা মিলে তথ্য, আর সিঙ্গেল হচ্ছে কি ডেটা। তার মানে বলা হয় তথ্যের ক্ষুদ্রতম এককে কি বলা হচ্ছে? উপাত্ত বা ডেটা। ডেটা অর্থ হচ্ছে ফ্যাক্ট। ডেটা অর্থ ফ্যাক্ট, যার এক বচন ডেটাম। দেখো ডেটা এটা হচ্ছে বহু বচন। এই ডেটা কথাটা ডেটাম থেকে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে এক বচন আর এটা হচ্ছে বহু বচন, ঠিক আছে? বহু বচন, ঠিক আছে? এই তো ডেটা এক বা একাধিক বর্ণ, এ থেকে জেড বা ছোট হাতের এ থেকে জেড, চিহ্ন ইত্যাদি বা সংখ্যা দ্বারা হতে পারে বা সংখ্যা দ্বারা তৈরি হতে পারে ডেটা। যেমন সে ক্লাস 5-এ পড়ছে। কোন ক্লাসে পড়ছে? 5। তাহলে 5 একটা ডেটা। ক্লাস এটা একটা ডেটা। বুঝতে পারছো? এই তো এবার আমরা দেখব হচ্ছে ডেটার শ্রেণীবিভাগ। ডেটার শ্রেণীবিভাগটা কি? অনেক ধরনের ডেটা কিন্তু এই পৃথিবীর মধ্যে আছে। সকল ডেটাকে 3টা শ্রেণীবিভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে নিউমেরিক, একটা হচ্ছে বুলিয়ান, আর একটা হচ্ছে নন নিউমেরিক। নিউমেরিক ডেটা কোনগুলো? দেখো নিউমেরিক কথাটা আসছে কিন্তু নাম্বার থেকে। কোথেকে আসছে? নাম্বার। তার মানে যে ডেটাগুলো শুধুমাত্র নাম্বার, তাদেরকে বলা হচ্ছে নিউমেরিক। আর এখানে একটা লিখলো নন নিউমেরিক। নন নিউমেরিক মানে হচ্ছে যারা নাম্বার না মানে কি? যারা অ্যালফাবেট, বর্ণমালা টাইপের, বর্ণমালা, অ্যালফাবেট, বা হচ্ছে কি অ্যালফাবেট, রাইট? বা হচ্ছে সায়েন্সে আমার বিভিন্ন প্রতীক, তারা হচ্ছে অ্যালফাবেট, নন নিউমেরিক। হ্যাঁ, আর বুলিয়ান তো আমরা আসতেছি। তাহলে প্রথমে আসি নিউমেরিক। নিউমেরিককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ফ্লোট। ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ, মানে একটা সংখ্যার পূর্ণাংশ। একটা সংখ্যার শুধুমাত্র পূর্ণাংশ মানে পূর্ণ সংখ্যা। এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আর ফ্লোটিং মানে হচ্ছে কি? ভগ্নাংশ সংখ্যা, যেখানে পূর্ণাংশ ভগ্নাংশ দুইটা অংশই থাকবে, ঠিক আছে? যেমন পূর্ণ সংখ্যা কোনগুলো? যেমন হচ্ছে 5, 8, 9, 3, 2, 1, 321, হ্যাঁ, 52, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ সংখ্যা এখানে দেওয়া 7.8, 0.5, 3.93, হ্যাঁ, এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। সো নাম্বারকে দুই ভাগে ভাগ করেছে, এই ডাটাগুলোকে দুই ভাগে ভাগ করেছে। এটা হচ্ছে
এগুলো হচ্ছে নিউমেরিক ডেটা, কিন্তু নিউমেরিক ডেটার কি টাইপ? ইন্টিজার টাইপ। আর এটা ফ্লোটিং ডেটা, ফ্লোটিং ডেটার কি টাইপ? সরি, 0.5টা নিউমেরিক ডেটা, নাম্বার ডেটা, নাম্বার ডেটার কি টাইপ? ফ্লোটিং টাইপ। বুঝতে পারছো? এই এবার ডেটাকে আরেকটা সেক্টরে ভাগ করা হচ্ছে বুলিয়ান, রাইট? তো বুলিয়ান জিনিসটা কি? দেখো, বুলিয়ান, বুলিয়ান অ্যালজেব্রা তো শুনছো। বুলিয়ান, বুলিয়ান কথাটা মানে আসলে মনে রাখতে হবে 0 আর 1। তার বুলিয়ানের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস, অথবা বলতে পারো একটা হচ্ছে ইয়েস অংশ আর একটা হচ্ছে নো অংশ, রাইট? ট্রু অংশকে আমরা 1 ধরি আর ফলস অংশকে আমরা কি ধরি? 0 ধরি। এগুলো হচ্ছে বুলিয়ান ডেটা, 1 আর 0। আর একটা নন নিউমেরিক, নন নিউমেরিকটা কে ভাইয়া? নন নিউমেরিক 3 ধরনের। একটা হচ্ছে কি? ক্যারেক্টার, আরেকটা হচ্ছে স্ট্রিং, আরেকটা হচ্ছে অবজেক্ট। ক্যারেক্টার ডেটাগুলো কি জানো? যেগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল লেটার, এ বি সি ডি, হ্যাঁ, এগুলো হচ্ছে লেটার প্লাস মাইনাস, এগুলো হচ্ছে ক্যারেক্টার। আর স্ট্রিং ডেটাগুলো হচ্ছে আইসিটি, দ্যাট মিনস তা মনে করো হচ্ছে কি ক্লাস, হ্যাঁ, ক্লাস, তারপর হচ্ছে মনে করো সাবজেক্ট, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এগুলো একটা ওয়ার্ড বলতে পারো, হ্যাঁ, স্ট্রিং। আর ভিডিও, ইমেজ, অডিও, এগুলো হচ্ছে অবজেক্ট ডেটা। তাহলে তোমাকে যদি ভাইয়া প্রশ্ন করি, মনে করো ভাইয়া তোমাকে একটা প্রশ্ন করব, প্রশ্নটা হচ্ছে তুমি ডেটা টাইপগুলো সম্পর্কে বলবা, হ্যাঁ, ডেটা টাইপ। দেখি আমি যদি তোমাকে কয়েকটা উদাহরণ দিই, ভাইয়া যদি বলি, মনে করো এখানে 5.8 লিখলাম, সরি 5.8 লিখে 21.6 কমা, এখানে ফলস মানে দ্যাট মিনস 0 কমা, এখানে লিখলাম হচ্ছে জিপিএ না লিখে আমি আরেকটা যদি লিখি জিপিএ না লিখে, আচ্ছা জিপিএ লিখতে পারো, বা হচ্ছে লিখতে পারো এখানে, বলো যে কোনো, হ্যাঁ, অ্যাড্রেস লিখলাম, এই কথাটা লিখলাম, অ্যাড্রেস, এই কথাটা লিখলাম। দেখি আমাকে বলতে হবে এটা কি ধরনের ডাটা? এটা হচ্ছে নিউমেরিক ডাটা। কি ডাটা? নিউমেরিক, নাম্বার টাইপ ডাটা। কিন্তু নাম্বার টাইপের নিউমেরিকের মধ্যে দুইটা টাইপ আছে, ইন্টিজার আর একটা ফ্লোট। কি টাইপ? এটা হচ্ছে যেহেতু ভগ্নাংশ, ফ্লোট টাইপ, ঠিক আছে? ফ্লোটিং ডাটা, নিউমেরিক্যাল ফ্লোটিং টাইপ। আর এটা চোখ ধরো বুলিয়ান, ঠিক আছে? বুলিয়ান ডাটা। আর এটা হচ্ছে নন নিউমেরিক, বাট এই ডাটাটা কী ধরনের? এটা অ্যাড্রেস, এটা হচ্ছে স্ট্রিং না, সরি এটা স্ট্রিং, তাই না? স্ট্রিং না, হ্যাঁ স্ট্রিং। সিঙ্গেল লেটার হলে ক্যারেক্টার, এটা স্ট্রিং। বুঝতে পারছো? এই বিভিন্ন ডেটা সম্পর্কে আলোচনা করলাম, এগুলো এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর আসছে হচ্ছে ইনফরমেশন। একটু আগে আমরা ডেটা পড়লাম না, আমি একটু যদি বলি, একটা ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, তোমার সম্পর্কে একটা তথ্য। মানে মনে করো হি রিডস ইন ক্লাস 5, এটা হচ্ছে একটা তোমার সম্পর্কে কি, তোমার সম্পর্কে একটা ইনফরমেশন, হ্যাঁ, তোমার সম্পর্কে একটা কি ইনফরমেশন। ইনফরমেশনের বাংলা তো জানো, তাই না? তথ্য, ঠিক আছে? এবার প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে যদি আমি বলি, প্রত্যেকটা জিনিস আলাদা করে যদি বলি, এগুলো এক একটা হচ্ছে কি ডেটা বা উপাত্ত, রাইট? তার মানে ডেটাগুলোকে তুমি সুসজ্জিতভাবে লিখলে কি তৈরি হয়? একটা ইনফরমেশন তৈরি হয়। লেখা লিখলো তথ্য হলো, তথ্যের ইংলিশ কিন্তু ইনফরমেশন। তথ্য হলো কোনো প্রেক্ষিতে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা অর্থবহ এবং ব্যবহারযোগ্য। অন্যভাবে বলা যায় যে ডেটা প্রক্রিয়াকরণ পরবর্তী অর্থপূর্ণ রূপ হলো ইনফরমেশন বা তথ্য। মানুষ বিভিন্ন কাজে তথ্য ব্যবহার করে থাকে। দেখো, তার মানে অনেকগুলো উপাত্ত মিলে কি তৈরি হচ্ছে? তথ্য তৈরি হচ্ছে। মনে রাখবো, উপাত্ত থাকলে যে তথ্য হবে তা না, উপাত্তগুলোকে তুমি সুন্দর করে কি সাজাইতে হবে। যেমন মনে করো হি ক্লাস 5, এখানে কিছু বুঝতেছো তুমি?
না। দেখো এগুলো কিন্তু ডেটা, কিন্তু ডেটাগুলো কিছু বোঝা যাচ্ছে না। তাহলে উপাত্ত থাকতে হবে, সেগুলো হচ্ছে কি থাকতে হবে, সুন্দরভাবে সজ্জিত থাকতে হবে। যেমন হি রিডস ইন ক্লাস 5। এখন দেখো প্রত্যেকটা ডেটা একটার পর একটা সুসজ্জিত থাকবে। আমি যদি একটা সহজভাবে বলতে চাই, যেমন আমি আগে লিখবো হচ্ছে ভাত, এর আগে লিখলাম হচ্ছে খাই। খাই, ভাত, আমি, কোনো কিছু হইল, একটা তোমাকে দিলাম আর কি, এই যে একটা তথ্য তৈরি হয়ে গেল। আসলে এটাকে আমরা তথ্য বলতে পারবো না। তুমি এখানে 3টা ডাটা আছে, 3টে ডাটা সাজা আমরা যে লিখে দিছ তথ্য, এটাকে আমরা তথ্য বলতে পারবো না। তথ্য বলার, তথ্যের মানে তথ্য হইতে হলে প্রথম শর্ত হচ্ছে তথ্যগুলো ডেটাগুলোকে সুসজ্জিতভাবে কী করতে হবে, সাজাইতে হবে। তাহলে এখানে যে ডেটাগুলো আছে এগুলো আমি সুসজ্জিতভাবে সাজাই। আমি ভাত খাই, আমার কথা বুঝতে পারছি? দেখো তথ্যগুলো কি সুসজ্জিতভাবে কী হবে, সাজানো হয়ে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? মানে ডেটাগুলোকে আমি সুসজ্জিতভাবে সাজানোর ফলে একটা তথ্য পেয়ে গেলাম। এই তাহলে গেল উপাত্ত ও তথ্যের উদাহরণ। হ্যাঁ, আমি যদি এখানে উপাত্ত এবং তথ্যের উদাহরণ যদি আমি বলতে চাই, এখানে লিখলো কোনো ছাত্রের প্রতিটা বিষয়ের প্রাপ্ত নম্বর হলো ডেটা, অপরপক্ষে সকল বিষয়ের প্রাপ্ত নম্বর হিসাব করে তৈরি করা ফলাফল বা রিপোর্ট হলো তথ্য। যেমন আমি যদি তোমাকে একটু বলি, মনে করো একটা ছাত্রের নামটা আমি বলি, এখানে নাম, এখানে হচ্ছে সে বাংলা, হ্যাঁ, এখানে ইংলিশ, আইসিটি। ধরো একটা ছাত্র নাম হচ্ছে ধরো একটা ছাত্রের নাম মনে করো হচ্ছে রাজু, সে বাংলাতে পাইছে A+, ইংলিশে পাইছে A, আইসিটিতে পাইছে A+। বুঝতে পারছো? এই যে এটা সম্পূর্ণটা খেয়াল করো ভালো করে, এটা সম্পূর্ণটা হচ্ছে রাজুর ইনফরমেশন। রাজুর কি ইনফরমেশন, বুঝছো? আর সিঙ্গেল যদি একটা হিসাব করো, সিঙ্গেল, এগুলো হচ্ছে ডেটা। সিঙ্গেল যদি হিসাব করো, এটা হচ্ছে কি ডেটা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ক্লিয়ার? সিঙ্গেল একটা হিসাব করলে ডেটা, বুঝছো? ক্লিয়ার? এবার আমরা আসি উপাত্ত এবং তথ্যের মধ্যে পার্থক্য দেখব। উপাত্ত এবং তথ্যের মধ্যে যদি ভাইয়া পার্থক্য দেখতে চাই, তাহলে কি হবে? উপাত্ত, এই যে উপাত্ত এবং তথ্য যদি ভাইয়া এখানে পার্থক্য আছে, তুমি সেগুলো হচ্ছে কি দেখতে পারো যে হচ্ছে কি সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বলে। আর ডেটা প্রক্রিয়াকরণ পরবর্তী অর্থপূর্ণ রূপ হলো ইনফরমেশন বা তথ্য। ঠিক আছে? আচ্ছা, সোজা কথা, তথ্য তৈরি হয় ডেটা দিয়ে। ডেটাগুলোকে তুমি সাজাবা, সাজিয়ে সুন্দর করে তথ্য বানাবা। আর তথ্যের ক্ষুদ্রতম রূপ হচ্ছে কি ডেটা বা উপাত্ত। ডেটা আর এটা হচ্ছে ইনফরমেশন। এবার একটু দেখো, বলছে উপাত্ত একটি একক ধারণা, উপাত্ত একটি একক ধারণা, আর তথ্য হচ্ছে একটি সমষ্টিগত ধারণা। উপাত্তের সাহায্যে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায় না, কিন্তু তথ্যের সাহায্যে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া যায়। যেমন আমি যদি এখানে বলি, এখানে আমি তোমাকে কিছু বলবো না, জাস্ট লিখবো A+, তুমি কিছু বুঝবা না, কিন্তু তুমি এই ডেটা দেখে তোমার মনের ভাব প্রকাশ হবে না। তুমি এই পুরা সব ডেটা একসাথে দেখছো, অর্থাৎ তুমি ইনফরমেশনটা দেখছো, তাহলে বুঝে গেছো রাজু বাংলাতে কি পাইছে, A+ পাইছে। বুঝতে পারছো? এই তার মানে আমার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করার জন্য বা বোঝার জন্য বা একটা ব্যক্তি বা বস্তু সম্পর্কে জানার জন্য আমার ইনফরমেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডেটা দিয়ে কিন্তু বোঝা যায় না।
উপাত্ত সরাসরি ব্যবহার করা হয় না, মানুষ প্রয়োজনে সরাসরি তথ্য ব্যবহার করে থাকে। উপাত্তের বিভিন্ন শ্রেণীবিভাগ আছে, তথ্যের এই ধরনের কোনো শ্রেণীবিভাগ নেই। উপাত্ত মাথায় বারবার রাখবা হচ্ছে, উপাত্ত মানে হচ্ছে কি জানো? উপাত্ত মানে হচ্ছে ডেটা, উপাত্ত মানে ডেটা। আর তথ্য মানে কি? তথ্য মানে হচ্ছে কি? ইনফরমেশন। এই ডেটাবেস। এখন ডেটাবেস, ডেটার উপর ভিত্তি করে ডেটার একটা কি? ডেটার সমাহার ডেটাবেস। বুঝতে পারছো? এই তার মানে ডেটাবেসে কি থাকে জানো? ডেটার সমাহার, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ডেটা, ইনফরমেশন, তথ্য সব কিছু থাকবে। ওখানে অনেক ডেটা থাকবে, ওই ডেটা থেকে আমরা প্রয়োজন অনুসারে ইনফরমেশনটা আমরা কালেক্ট করি। তো কি বলো? ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত, এবং বেস শব্দের অর্থ হচ্ছে সমাবেশ। শাব্দিক অর্থে ডেটাবেস হচ্ছে কোনো সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক উপাত্তের সমাবেশ। এটাই হচ্ছে কি? ডেটা। এটা হচ্ছে ডেটাবেস। ডেটাবেস কি? যেখানে তথ্যের সমাহার, তথ্যের সমাবেশ। হ্যাঁ, অনেক তথ্য, অনেক ডেটা আছে, অনেক ডেটার সমাবেশ, যেখান থেকে আমরা প্রয়োজন মতো নিয়ে আমরা তথ্য তৈরি করতে পারি, তথ্য সম্পর্কে জানতে পারি। ঠিক আছে? এই অন্যভাবে বলা যায়, পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত হয় ডেটাবেস। মনে করো তোমার স্কুলের মধ্যে 2000 স্টুডেন্ট, 2000 স্টুডেন্টের নাম, মার নাম, বাবার নাম, ফোন নাম্বার, জন্ম তারিখ, মেল না ফিমেল, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, সে বিগত ক্লাসের রেজাল্ট কেমন করছে, সব ডাটা কালেক্ট করলো। এগুলা হচ্ছে 2000 স্টুডেন্টের ডাটা। এখানে ডাটার সমাবেশ। এই ডাটাগুলো কই রাখা হয়? এই ডাটাগুলো যেখানে মানে সুন্দর করে রাখা হয়, ওই অঞ্চলটা হচ্ছে কি? ডেটাবেস। এছাড়া শুধু স্টুডেন্টের ডাটা তো থাকে না, থাকে হচ্ছে ওখানে টিচারদের ডাটা থাকে। টিচাররা কোথেকে আসছে, টিচারদের বাবার নাম, মার নাম, টিচারদের ইনফরমেশন, ফোন নাম্বার, ব্লাড গ্রুপ। এছাড়া কর্মচারী আছে। তারপরে এখানে অনেক ডেটার সমাহার। বুঝতে পারো? ডেটার সমাহারকে আমরা কি বলছি? ডেটাবেস বলছি। ঠিক আছে? এই তো একটু দেখে আমরা ডেটার সংগঠন। দেখো, আমাদের এই ডেটাবেসগুলো কিন্তু কম্পিউটারের মধ্যে থাকে। বুঝতে পারছো? এই ইন্টারনেটের মধ্যে আমাদের কিন্তু প্রত্যেকের কিন্তু ডেটাবেস আছে। হ্যাঁ, ফেসবুকের কিন্তু একটা নিজস্ব ডেটাবেস আছে, যেখানে মনে করো তুমি ফেসবুক আজকে প্রথম সাইন আপ করছো, তুমি আজকে প্রথম ফেসবুক খুলছো। ফেসবুক এমনি খুলো না, ফেসবুকের মধ্যে তোমার জিমেল দিতে হয়, নাম দিতে হয়, ফার্স্ট নাম লাস্ট নাম দিতে হয়, তোমার বার্থডে ডেট দিতে হয়, তুমি জেন্ডার দিতে হয়, হ্যাঁ, তোমার পাসওয়ার্ড দিতে হয়, তোমার ইনফরমেশন দিতে হয় ফেসবুকের মধ্যে। এবার ফেসবুক কি করে? তোমার ইনফরমেশনগুলো নেওয়ার পর সেগুলো কি করে? ফেলে দেয় নাকি ডেটাবেসে সংরক্ষণ করে রাখে? তাদের নিজস্ব ডেটাবেস আছে, ওখানে সংরক্ষণ করে রাখে, যেন পরবর্তীতে তুমি যখন আবার ফেসবুক তোমার আইডিতে ঢুকবা, ওই ডেটাবেসের সাথে তোমার ডেটাবেস মিল রাখবে। যে মিল থাকে তাহলে তুমি তোমার আইডিতে ঢুকতে পারবা। সো ডেটাবেসের মধ্যে থাকে কি? টেবল। এই টেবলের মধ্যে কি থাকবে? ইনফরমেশন কি থাকবে? ডেটা। হ্যাঁ, এরকম অনেক ক্ষুদ্র অংশে আমরা এখন কি করব? ভাগ করব। আমরা বলব ডেটা সংগঠন। ডেটা সংগঠন কি? বিট হতে ডেটাবেস পর্যন্ত পর্যায়ক্রমিক ধারাকে বলে ডেটা সংগঠন। আচ্ছা, আমরা এই জিনিসটা বোঝানোর আগে আমি একটু তোমাকে এভাবে একটু বুঝাই। মনে করো এটা মনে করো হচ্ছে, এটা হচ্ছে তুমি, এটা তুমি, এবার হ্যাঁ, এটা তুমি। মানুষ কি দিয়ে তৈরি? মানুষ তৈরি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। কি দিয়ে? মানুষ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তৈরি, রাইট? এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আবার কি দিয়ে তৈরি? অঙ্গ প্রত্যঙ্গগুলো হচ্ছে কিছু তন্ত্র, বা আমি যদি বলি কিছু টিস্যু দিয়ে তৈরি। যারা সায়েন্স পড়ছো, টিস্যু তো চিনো, তাই না? আমার ওই টিস্যু না, কাগজের টিস্যু না, এটা হচ্ছে সায়েন্টিফিক ভাষায় হচ্ছে কোষের গুচ্ছ। টিস্যু কীভাবে তৈরি? টিস্যু হচ্ছে কোষ দিয়ে তৈরি। কোষ কীভাবে তৈরি? কোষ কিছু অঙ্গাণু দিয়ে তৈরি, কোষীয় কিছু অঙ্গাণু আছে।
ঠিক আছে, কোষীয় কিছু অঙ্গাণু আছে, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস অঙ্গাণু। এবার কোষীয় অঙ্গাণু কী দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। কী দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। তার মানে মানুষের ক্ষুদ্রতম একক হচ্ছে কি? প্রোটিন। আমার কথা বুঝতে পারছো? এই তার মানে আমরা বলতে গেলে, আর প্রোটিন কি দিয়ে তৈরি? বিভিন্ন হচ্ছে মলিকিউল দিয়ে তৈরি, মানে অনুপরমাণু দিয়ে তৈরি। বুঝছো? তার মানে আমরাই হচ্ছে কি? মলিকিউল বা অনুপরমাণু। ঠিক আছে? এই তার মানে এটা হচ্ছে একটা মানুষের সংগঠন। কিভাবে একটা মানুষ মানে মলিকিউল অর্থাৎ অনুপরমাণু থেকে একটা মানুষ হয়েছে। ঠিক এখন আমরা সেম জিনিস দেখাবো কিভাবে একটা ডেটা সংগঠন হয়, কিভাবে বড় অংশটুকু ভেঙে ভেঙে ছোট অংশে রূপান্তর হয়। এটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে ডেটা হায়ারার্কি। ডেটা হায়ারার্কি, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ডেটা হায়ারার্কি যে আমি একটু যদি দেখি, চলো ডেটা হায়ারার্কি কি করা আছে। প্রথমে বলা আছে ডেটাবেস। ডেটাবেস হচ্ছে ডেটার সবচেয়ে বড় সংগঠন, মানে যেখানে সমস্ত ডেটা, মনে করো তোমার স্কুলের সমস্ত ডেটা কই থাকবে? ডেটাবেসে থাকবে। তার মানে এটা হচ্ছে সবচেয়ে বড় সংগঠন। তো ডেটাবেসের মধ্যে অনেকগুলা ফাইল থাকবে, যেমন এটা হচ্ছে একটা স্টুডেন্টের ডেটাবেস। এটা হচ্ছে স্টুডেন্টের টিচার, মানে টিউশন ফি কত টাকা দিয়ে বেতন দেয় তাদের ডেটাবেস। আর এটা হচ্ছে রেজাল্টের ফাইল। তার মানে এখানে তিনটা ফাইল আছে: স্টুডেন্টের রেজাল্ট, স্টুডেন্টদের বেসিক ইনফো, স্টুডেন্টদের বেতন কত, তার ইনফরমেশন, এই সমস্ত ফাইলগুলো। এখানে অনেকগুলো ফাইল, রেজাল্টের ফাইল, বেসিক ইনফরমেশন ফাইল, আর হচ্ছে তোমার বেতনের ফাইল। এই সমস্ত ফাইল মিলে একটা কি তৈরি হয়? ডেটাবেস। এই ফাইলগুলোতে যখন তুমি ক্লিক করবা, এই ফাইলগুলোতে যখন তুমি কি করবা? এই ফাইলগুলো যখন তুমি ক্লিক করবা, ক্লিক করার পর মনে করো এই ফাইলগুলো তুমি ক্লিক করছো, বেসিক ইনফরমেশনের ফাইল ক্লিক করছো। ক্লিক করার পর এরকম টেবিল দেখবা, এখানে প্রত্যেকটা স্টুডেন্টের বেসিক ইনফরমেশন আছে, প্রত্যেকটা স্টুডেন্টের। তার মানে ফাইলগুলোকে যখন আমি ডেটাবেসের পরবর্তী অংশ হচ্ছে কি? ফাইল। ফাইলের মধ্যে কি থাকে? ফাইলের মধ্যে থাকে হচ্ছে টেবল, মানে স্টুডেন্টদের টেবলগুলো থাকে। এই ডেটাবেসকে বাংলা ফাইলকে, আবার এখন ফাইলকে বাংলা কি পাচ্ছি? রেকর্ড। রেকর্ড কি জিনিস মনে রাখবা, এরকম সিঙ্গেল একটা মিলে হচ্ছে কি? দেখো, একটা মিলে হয় রেকর্ড। বুঝতে পারছো? তার মানে এই ফাইলের মধ্যে কয়টা রেকর্ড? একটা, দুইটা, তিনটা। আসলে তিনটা থাকে না, লক্ষাধিক থাকে। এখানে তো লক্ষাধিক তো জায়গা হবে না, যার কারণে আমি তিনটা দিছি। এই যে একটা ব্যক্তির সম্পূর্ণ ইনফরমেশন একটা রেকর্ড, তার মানে এটা পুরোটা একটা রেকর্ড। তার মানে ডেটাবেসকে ভাঙলে ফাইল পাচ্ছি বা টেবল বা ফাইলকে ভাঙলে পাচ্ছি হচ্ছে কি? রেকর্ড। এই রেকর্ড আবার কি দিয়ে তৈরি? রেকর্ড দেখো এরকম বিভিন্ন সেক্টর দিয়ে তৈরি। এই রেকর্ডকে বাংলা আমরা পাবো হচ্ছে ফিল্ড। কি বলবো? ফিল্ড পাই। ফিল্ডকে বাংলা আমরা কি পাবো? ফিল্ডকে বাংলা এই যে দেখো একটা সেক্টর, ফিল্ড। তাহলে বলো তো, এই যে একটা রেকর্ডের মধ্যে কয়টা ফিল্ড আছে? একটা, দুইটা, তিনটা ফিল্ড আছে। তার মানে এটা একটা ফিল্ড। ফিল্ডকে যদি ভাঙো কি বাবা? ফিল্ডকে বাংলাতে বাইট পাবা। বাইট মানে হচ্ছে, যেমন হচ্ছে কি, তুমি এই প্রত্যেকটা অক্ষরের জন্য 8 বিট বাইনারি মান পাবা। প্রত্যেকটা অক্ষরের জন্য 8 বিট বাইনারি মান পাবা। তার মানে ফিল্ডকে ভাঙলে 8 বিটের বাইনারি মান, আর প্রতিটা বাইটকে ভাঙলে তুমি কি পাবা? বাইনারি 0 অথবা কি পাবা? 1 এগুলো পাবা। তার মানে ডেটাবেসের সর্ববৃহত্তম সাইজ কে নেই? সেটা হচ্ছে ডেটাবেস। এটাকে বাংলে ফাইলকে বাংলে রেকর্ডকে বাংলে ফিল্ডকে বাংলে বাইটকে বাংলে বিট। তার মানে ডেটাবেসের ক্ষুদ্রতম একক কি? বিট। বুঝছো? আর বৃহত্তমটা হচ্ছে ডেটাবেস। এখন তোমাকে ভাই একটু বলে রাখি, যে হচ্ছে একটা ডেটাবেসের মধ্যে একটা জিনিস দেখো, ধরো এটা হচ্ছে একটা টেবল। একটা টেবলের মধ্যে মনে রাখবা এখানে অনেকগুলো ইনফরমেশন থাকতে পারে। মনে করো এখানে আমরা দিতে পারি হচ্ছে কি, আরেকজন ব্যক্তির ইনফরমেশন দিই। তুহিন বাংলাতে পাইছে A, ইংলিশে পাইছে A+, আইসিটিতে A+। ঠিক আছে, এটা আরেকজন ব্যক্তির। তাহলে এখানে কয়টা রেকর্ড? দুইটা। একটা রেকর্ড, দুইটা রেকর্ড। মনে রাখবে এই যে একটা রো, একটা ইনফরমেশনকে বলা হয় একটা রেকর্ড। এবার
প্রতি রেকর্ডের জন্য কয়টা ফিল্ড দেখো, এখানে নেম আছে, এটা একটা ফিল্ড, বাংলা এটা একটা ফিল্ড, ইংলিশ এটা একটা ফিল্ড, আইসিটি এটা একটা ফিল্ড, 4টা ফিল্ড আছে। বুঝতে পারছো? এই ফিল্ড আর রেকর্ড তুমি বুঝতে পারছো। ঠিক আছে, এবার ডেটাবেজের সুবিধাসমূহ, তোমার ডেটাবেজের সুবিধাসমূহ আর ডেটাবেজের অসুবিধাসমূহ তোমরা নিজেরা পড়বা। আমি একটু তোমাদেরকে এটার একটু শর্টকাটটা একটু বলে দিই। হ্যাঁ, ডেটাবেজ থাকলে তোমার কি সুবিধা দেখো। এক সময় যখন কম্পিউটার ছিল না, মানুষ এখনো পর্যন্ত এটা বিভিন্ন স্কুলে আছে সিস্টেমটা, যে তুমি আজকে ভর্তি হলা, আজকে মনে হয় 10 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে, তো 10 জন স্টুডেন্টের ইনফরমেশন কম্পিউটার না তুলে খাতায় তুলে, পরবর্তী যদি কোনো একজন স্টুডেন্টের ইনফরমেশন খুঁজে ওই খাতা থেকে চেক করে। এটা হচ্ছে ওল্ড প্রসেস। সো এই ক্ষেত্রে টাইমিংয়ের একটা বিষয় আছে, এই ক্ষেত্রে হচ্ছে নিরাপত্তার একটা বিষয় আছে, তোমার ডেটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এক্ষেত্রে হচ্ছে তোমার ডেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মনে করো স্কুলে বা কলেজে বন্যা হয়েছে, ওই তোমার ডেটার ফাইলটা বন্যায় পানিতে ভিজে গেছে, তাহলে তোমার সমস্ত ডেটা কি চলে যাবে। বুঝতে পারছো? তো এক্ষেত্রে সিকিউরিটি থাকে না, বা হচ্ছে সেফটি থাকে না, বা হচ্ছে এটা যথেষ্ট ওল্ড প্রযুক্তি। কিন্তু আপডেট প্রযুক্তির ডেটাবেজের এই বিষয়গুলো আমরা জানলে বা ডেটাবেসের কারণে আমাদের কী কী সুবিধা হয়, সকল ডেটা কম্পিউটারে রাখা হলো, যে কোনো মুহূর্তে যে কারো ডেটা আমরা খুঁজে বের করতে পারি, যে কোনো ডেটার আমরা হচ্ছে যে কোনো ডেটাকে আমরা খুব সহজেই হচ্ছে কি খুঁজে বের করতে পারি। বুঝতে পারছো? যদি আমরা এটা কম্পিউটার সিস্টেমের মাধ্যমে ডেটাবেসে রাখি। বুঝছো? এইগুলো সুবিধা। তো এগুলো হচ্ছে ডেটাবেস সুবিধাসমূহ, এখানে তুমি দেখবা। ক্লিয়ার? এবার হচ্ছে ডেটাবেজ অসুবিধাগুলো হচ্ছে কি জানো, ডেটাবেজের মধ্যে ভুল ডেটার কারণে অনেক সময় প্রক্রিয়াকরণ ধীর গতি হতে পারে। অর্থাৎ ডেটাবেজে তুমি মনে করো তুলছো, তোলার পর মনে করো তোমার ডেটা তোলা হয়েছে, বিশেষ করে তোমরা এটা দেখতে পাও, তোমাদের একটা সমস্যা এখন সবচেয়ে বেশি হচ্ছে, সেটা কি জানো, তোমাদের যাদের ভোটার আইডি কার্ড আছে বা যাদের বাবা মার ভোটার আইডি কার্ড আছে, এই ভোটার আইডি কার্ডে কারো নাম ভুল, না হয় কারো জন্ম তারিখ ভুল, না হয় কারো বাবার নাম ভুল, একটু হলেও ভুল আছে। এই ভুলগুলোর জন্য তুমি তোমার পাসপোর্ট বানাতে পারো না, তুমি তোমার স্কুলে ভর্তি হতে পারো না, স্কুলের সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি বানাতে পারো না। সো এই ভুলগুলোর জন্য তোমার কিন্তু অনেক ভোগান্তি হয়। তো সামান্য ভুল, ডেটাবেজে সামান্য ভুলের কারণে তোমাকে কিন্তু মাস হচ্ছে কি কাউন্সিলর অফিস বা ইউনিয়ন অফিস, গ্রাম পর্যায়ের অফিসগুলোর মধ্যে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, ভোটার কেন্দ্রে, নির্বাচন কেন্দ্রে এও দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এই ডেটাবেজে কয়েকটা অসুবিধা আছে। হ্যাঁ, কিছু ভুল ডেটা সম্পূর্ণ ডেটাবেসকে নষ্ট করতে পারে। বুঝতে পারছো? কিছু ভুলের জন্য পুরো ডেটাবেস নষ্ট হতে পারে। তার ডেটাবেসকে অলওয়েজ সচল রাখার জন্য, ডেটাবেসকে সবসময় কন্ট্রোলে রাখার জন্য অলওয়েজ একজন অভিজ্ঞ মানুষের, অর্থাৎ ডেটাবেস সম্পর্কে আইডিয়া আছে এরকম মানুষের দরকার পড়ে। ডেটা নিরাপত্তার ব্যবস্থা থাকতে হয়, অর্থাৎ ডেটাবেসের মধ্যে তুমি মনে করো লক্ষ লক্ষ মানুষের ডেটা নিলা, কিন্তু ডেটা ফোন নাম্বার নিলা, আইডি নিলা, পাসওয়ার্ড নিলা, ওইগুলো হচ্ছে আরেকজনকে বিক্রি করে দিছো। তখন কি হইলো, আমার তথ্য আরেকজনকে তুমি কি পাইতে সহায়তা করছো, আরেকজনের কাছে বিক্রি করে দিছো। বুঝতে পারছো? এগুলো কিন্তু ঠিক না। একজনের ডেটা আরেকজনকে দেওয়ার কিন্তু অধিকার কারো নাই। আমার কথা বুঝছো? তো ডেটাবেস ব্যবস্থাপনা প্রণালী, কোথায় কোথায় ডেটাবেস, কোন জায়গাগুলোতে, কোন ক্ষেত্রগুলোতে ডেটাবেসের ব্যবহার আছে। যেমন ব্যাংকিং ক্ষেত্রে ডেটাবেসের ব্যবহার মাস্ট, কারণ ব্যাংকিংয়ে গ্রাহকের যত গ্রাহক আছে প্রত্যেকটা গ্রাহকের ইনফরমেশন সেফ থাকতে হবে, এবং প্রত্যেকটা গ্রাহকের ইনফরমেশন ডেটাবেসের মধ্যে সংরক্ষণ করা হয়। বুঝছো? মানে ওটা খাতায় করা থেকে সবচেয়ে ভালো হচ্ছে, এক সময় তো খাতায় করতে হয়, এখন হচ্ছে কি আপডেট প্রযুক্তির কারণে এগুলো কিসে করে, এগুলো হচ্ছে কম্পিউটারে করে। কম্পিউটার তার নাম, তার ব্যাংকে কয় টাকা আছে, তার স্টেটমেন্ট সব কিছু কিন্তু ডেটাবেসের মধ্যে থাকে। মাস্ট ব্যাংকের মধ্যে, বিমানের মধ্যে, হ্যাঁ, লাইব্রেরির মধ্যে, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড, টেলিকমিউনিকেশন ইত্যাদিতে ডেটাবেসের ব্যবহার প্রচুর। এছাড়া ডেটাবেসের ব্যবহার প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, যেগুলো হচ্ছে সকল কোম্পানি প্রোডাকশন করে বা ডিস্ট্রিবিউশন করে তাদের জন্য ডেটাবেস খুব ইম্পর্টেন্ট আর্থিকভাবে। হ্যাঁ, তারপর হচ্ছে আর্থিক
মানব সম্পদ, স্টক এবং শেয়ার মার্কেট, এগুলোতে ডেটাবেস অনেক বেশি ইম্পর্টেন্ট। সেগুলো একটু তুমি রিডিং পড়বা, বুঝছো? আর এগুলো তুমি একটু বানাবায় লিখতে পারবা। এবার আমরা দেখব আর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? দেখো, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম শর্টকাটে, ডাটা মানে ডি, বেস মানে বি, ম্যানেজমেন্ট এম, সিস্টেম এস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস হলো এমন একটি সফটওয়্যার যা ডাটাবেস তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহৃত হয়। শোনো, এই সংজ্ঞাগুলো কিন্তু আসবে। চলো, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যার সাহায্যে ডাটাবেস ইনফরমেশন কালেক্ট করা যায়, ইনফরমেশন কাউকে দেওয়া যায়, ঠিক আছে, সিকিউরিটি মেনটেন করা যায়, ওই ইনফরমেশনগুলো যেন আর কেউ যেন না পায়, প্রয়োজনে যে কোনো তথ্য খুঁজে পায়, হ্যাঁ, সংরক্ষণ, পরিবর্তন। তোমার ডাটাবেস ভুল হয়েছে, ডাটার একটা ভুল হয়েছে, ওটা আমি শুধরাই ফেলবো। সো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য এই ধরনের অনেক সফটওয়্যার আছে। হ্যাঁ, এই সফটওয়্যারগুলোকে মূলত আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলি। যেমন উদাহরণ, যেমন MySQL, হ্যাঁ, তারপর হচ্ছে PostgreSQL, তারপর হচ্ছে মাইক্রোসফট SQL সার্ভার, ফাইল মেকার, ওরাকেল, ডিবেস, ক্লিপার, এন্ড হচ্ছে ফক্স প্রো, এবং লাস্ট এটা কি ফক্স প্রো। অনেকগুলো সফটওয়্যার আছে, তুমি এখানে 2-3টা সফটওয়্যার নাম পড়লে হবে। বেশ করে আমরা যদি পারি চেষ্টা করব MySQL, মাইক্রোসফট অ্যাক্সেস, SQL সার্ভার, ওরাকেল, এগুলো ভালো করে মনে রাখবো। এই সকল সফটওয়্যার, অনেকগুলো সফটওয়্যার বাজারের মধ্যে, অনেক ধরনের সফটওয়্যার আছে যে সকল সফটওয়্যারগুলোর মধ্যে তুমি ডাটাবেসকে সেফলি রাখতে পারবে, ডাটা নিয়ন্ত্রণ করতে পারবে। যত মানুষের পাবলিকের ডাটা যেটা নিয়ে কাজ করছে তাদের ডাটাগুলো সেভ রাখতে পারবো। এবার একটু দেখি হচ্ছে ডাটাবেস সমূহের কাজসমূহ। দেখো, ডিবিএমএস এর কাজসমূহ। ডিবিএমএস অর্থাৎ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কি কি কাজ করা যায় তার একটা শর্ট রিভিউ হচ্ছে এটা। যেমন আমরা চাইলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে প্রয়োজন অনুযায়ী ডাটাবেস তৈরি করতে পারবো, ক্রিয়েট, যেটাকে আমি শর্টকাট বলি ক্রিয়েট। আমি চাইলে নতুন ডাটা রেকর্ড অন্তর্ভুক্ত করতে পারবো, যেটাকে বলা হচ্ছে অ্যাপেন্ড। তুমি চাইলে আজকে 10 জন ভর্তি হয়েছে, 10 জন ডাটা ইনক্লুড করবা, কালকে 15 জন ভর্তি হয়েছে, 15 জন ডাটা, যখন ইচ্ছা তখন তুমি ডাটা ইনক্লুড করতে পারবা, ঠিক আছে, টেবিলের মধ্যে। ডাটার মধ্যে ভুল থাকলে ভুলটা অনুসন্ধান করতে পারবা, সংশোধন করতে পারবা। যেমন তোমাদের যে এনআইডি কার্ডে বা জাতীয় পরিচয়পত্রে যে ভুল আছে, ওই ভুলগুলো কিন্তু ঠিক করা কিন্তু খুব মিনিট সেকেন্ডের ব্যাপার। তোমার ভোটার আইডি কার্ডটা দেখবে, ওটা সিলেক্ট করবে, সিলেক্ট করে তোমার সমস্ত ডাটা চলে আসবে, ওই ডাটাটা ডাটাবেস থেকে কী করবে, পরিবর্তন করে দিবে, সংশোধন করে দিবে। কিন্তু এই কাজটা করতে গেলে তোমার যে ডাটা, তুমি আসলা হুট করে তোমার ডাটা যখন ইচ্ছা তখন চেঞ্জ করে দিচ্ছ, এরকম তো সম্ভব না। তোমার প্রত্যেকটা জিনিসের প্রমাণ থাকতে হবে, তোমার ডাটা কেন চেঞ্জ হচ্ছে তার একটা কৈফিয়ত দিতে হবে। হ্যাঁ, তোমার বাবার অরিজিনাল নাম, ঠিকানা, এক্সট্রা যে ভুলটা হয়েছে ওই ভুলটার বিরুদ্ধে তোমাকে কি করতে হবে, প্রমাণ দিতে হবে, বুঝতে পারছো? তাহলে তোমার ডাটা চেঞ্জ হবে না, হয়তো হুট করে গিয়ে তোমার ডাটাটা এভাবে চেঞ্জ করে দিবে না, ঠিক আছে। বাট এটা করা হচ্ছে কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু এটা প্রসেসিংটা অনেক বড়। আর তুমি নির্বাচন অফিসে যাবা, ওখানে ডিসির সাইন, কমিশনারের সাইন, এস সাইন, ও সাইন, প্রধান শিক্ষকের সাইন, এগুলো নিয়ে তুমি প্রায় 1 মাস এগুলোতে ভোগান্তিতে পড়বা। দেন হচ্ছে কি, এগুলো যখন তোমার বাংলাদেশের যে ন্যাশনাল আইডি কার্ড সার্ভিস আছে ওই অফিসের মধ্যে গেলে তাড়াতাড়ি সংশোধন করে দেয়। কাজটা অনেক ইজি, বাট এটার জন্য অনেক প্রমাণ লাগে। তো ডাটার ভুল অনুসন্ধান করা ও সংশোধন করা, এটাকে বলা হচ্ছে ইংলিশে ডিবাগ, বুঝছো? বাগ মানে হচ্ছে ভুল, ডিবাগ মানে হচ্ছে ভুলটা সংশোধন করা, বুঝতে পারছো? এই অপ্রয়োজনীয় ডাটা রেকর্ড বাদ দেওয়া, কোনো ডাটা প্রয়োজন না হলে এটা বাদ দিব। সম্পাদনার কাজে ব্যবহার করা, সম্পাদনার কাজ সম্পন্ন করা, এডিট, মানে মনে করো হচ্ছে আমি কোনো একটা ডাটা এডিট করতে যাচ্ছি, এডিট করতে পারবো, হ্যাঁ। তারপর হচ্ছে প্রয়োজনীয় ডাটা অনুসন্ধান করা, সার্চ, যদি কোনো ডাটা প্রয়োজন হয় আমরা সেটা সার্চ করতে পারবো। প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ ডাটাবেসকে যে কোনো ফিল্ডের ভিত্তিতে বিন্যস্ত করা। আমি চাইলে মনে করো আমার ক্লাসে অনেক স্টুডেন্ট, সবার ডাটা আমি কালেক্ট করলাম, আমি শুধুমাত্র রোলের ভিত্তিতে, আমি রোল 12 ওর নাম কি আমার দেখতে চাইলে, তাহলে রোল একটা ফিল্ড, এই ফিল্ডের উপর ভিত্তি করে আমি ওর ডাটা দেখতে চাচ্ছি, তাহলে তাও করতে পারবো। তুমি একজনের উপর ডিপেন্ড, মানে একটা ফিল্ডের উপর ডিপেন্ড করে তার সমস্ত ডাটা দেখতে পারবা। যেমন আমার সমস্ত তথ্য বের করার জন্য
আমার এনআইডি কার্ডের নাম্বারটা সার্চ মারলে আমার সমস্ত তথ্য চলে আসবে। তোমার কিসের উপর ভিত্তি করে আমার সমস্ত তথ্য আসতেছে? এনআইডি কার্ডের নাম্বার উপর। এই এনআইডি কার্ডের এটা একটা এই ফিল্ডের উপর ভিত্তি করে আমি আমার সম্পূর্ণ ডেটা খুঁজে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এটাকে বলা হচ্ছে প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ ডেটাকে ফিল্ডে বিন্যস্ত করা বা সর্ট করা। সর্ট মানে হচ্ছে সর্টিংয়ের বিষয়টা তোমরা পড়বা, চাপা তো রাখো। তো রিপোর্ট তৈরি করা এবং প্রয়োজন ডেটাবেস প্রিন্ট নেওয়া, ডেটাবেজের বিভিন্ন উপাত্ত সংরক্ষণ করা, সেভ করা, ডেটাবেজের নিরাপত্তা নিশ্চিত করা, সিকিউরিটি মাস্ট নিরাপত্তা রাখতে হবে, ডেটাবেস রেকর্ডের আধুনিকরণ আপডেট, তোমার যে কোনো নতুন ডেটা আসে সেটা আপডেট করতে হবে, ডেটার সত্যতা ও বৈধতা যাচাই করা, ভ্যালিডেশন এবং ভেরিফিকেশন। আমি এটা একটু বলি, এটা একটু মজার বিষয় আছে। যেমন হচ্ছে তোমরা যদি আমাদের এনআইডি কার্ডের ছবিগুলো দেখো, আল্লাহ এগুলা কিসের ছবি, কি ছবি, তুমি এগুলা কল্পনার বাইরে। আমাদের এনআইডি কার্ডের ছবিগুলো খুবই বিশ্রী হয় যে কোনো আইডি কার্ডের জন্য। হ্যাঁ, ওগুলা কিন্তু তুমি মনে করো ছোটোবেলায় ছবি তুলছো, তুমি এখন বুড়ো হয়ে গেছো, ছোটোবেলার ছবির সাথে তোমার বুড়ার ছবিতে মিল থাকবে না, তাই না? তো তোমাকে ওই ছবিটা কি করতে হবে? আপডেট করতে হবে। দেন ডেটার সত্যতা বৈধতা যাচাই করবা। একটা ডেটা দিছে, ওই ডেটাটা সত্য কিনা এটা কিন্তু তুমি সফটওয়্যারের মাধ্যমে যাচাই করতে পারো চাইলে। ভেরিফিকেশন কিন্তু করা যায়। যেমন তোমাকে ফোন নাম্বার দিতে বলছে, যেটা তোমরা সবসময় করো। স্কুলে তোমাকে বললো যে হচ্ছে তোমার নাম দাও, তোমার বাবার নাম দাও, ফাদার্স নেম দাও, মাদার্স নেম দাও, ফাদার্স ফোন নাম্বার দাও, ফোন নাম্বারটা দাও, ফোন নাম্বার, ঠিক আছে, ফোন নাম্বার। আর তুমি কি করো? ফোন নাম্বারটা ভুল দিয়ে চলে আসো। বুঝতে পারছো? ওই ফোন নাম্বারটা বাংলাদেশে অনেক। সো এই জিনিসগুলো চেক করতে পারে কি? ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলো। তুমি যদি কোনো কিছু ভুল দাও, সেটা সঠিক করে, মানে সেটা সে বলবে না তোমার দেওয়াটা ভুল হচ্ছে, তুমি সঠিকটা দাও। বুঝতে পারছো? ডিবিএমএস এর সুবিধাসমূহ কি জানো? আমি শর্টকাটে বলি। ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারগুলোর সাহায্যে তুমি যেই কাজ 1 ঘন্টা 2 ঘন্টা করার কথা, সেটা তুমি 5-10 মিনিটের মধ্যে করে ফেলতে পারবা। বুঝতে পারছো? এটা হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা। তুমি যদি আগের যুগের মতো হচ্ছে কি ডেটা খাতায় লিখো, ওই খাতায় যদি লিখো তোমার কিন্তু কি মনে করো স্কুল চেঞ্জ হচ্ছে, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাচ্ছে, তাহলে সমস্ত খাতা 20 বছরের ছাত্রছাত্রী সকল খাতা এক জায়গায় নিয়ে যেতে হবে, তাই না? পেন, তোমার যদি কম্পিউটার থাকে খালি কম্পিউটারটা নিয়ে গেলে হলো। বুঝতে পারছো? তো বা ডেটাবেজের ওই সফটওয়্যারটা নিয়ে গেলে হলো, তোমার যেটা বৈধ সফটওয়্যার ওটা নিয়ে গেলে হলো, তোমার আইডিতে যে সফটওয়্যারটা ওটা আইডিটা নিয়ে গেলে হলো। তুমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে বসে তোমার কি যে কোনো স্টুডেন্ট ডেটা চেক করতে পারবা। বুঝতে পারছো? তো ডিবিএমএস এই সফটওয়্যারগুলোর সুবিধা অনেক, মানে হচ্ছে সার্চ করতে সুবিধা, আপডেট করতে সুবিধা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো এগুলো একটু তুমি দেখবা। অসুবিধা আছে, অসুবিধা কয়েকটা আছে। হচ্ছে কি জানো? একটা অসুবিধা হচ্ছে কি জানো? ডিবিএমএস এগুলো কিন্তু এমনি ফ্রি সফটওয়্যার নেই, হচ্ছে পেইড সফটওয়্যার। এগুলোর পিছন দিয়ে টাকা দিতে হয়। তুমি যে এই কাজগুলো করছো, এক জায়গায় যে তোমার তথ্যগুলো রাখছো, মনে করো তুমি মোবাইলের মধ্যে কিছু ভিডিও রাখবা বা কিছু ইমেজ রাখবা, আর তোমার মোবাইলের জায়গা নেই, তোমার কি করা লাগবে? বাজার থেকে একটা মেমোরি কিনে মেমোরিতে রাখতে হবে। তার মানে তুমি একটা মেমোরি কেনার জন্য টাকাটা দিছো, ওই টাকার জন্য একটা স্পেস পাইছো। ঠিক সে তোমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এই যত ইনফরমেশন আছে, এগুলো কিন্তু তোমার কম্পিউটার বা ইন্টারনেটে সংরক্ষণের জন্য ইন্টারনেটকে অর্থাৎ বিভিন্ন সফটওয়্যারকে কিন্তু কী করতে হয়? মোটা অঙ্কের টাকা দিতে হয়। তাহলে তারা তোমার ডাটাকে সেফলি রাখবে, সিকিউরিটি মেনটেন করবে। তোমার পৃথিবীর যে কোনো জায়গা থেকে বসে তুমি ডাটা দেখতে পাবা। এক্ষেত্রে তোমাকে কি পুরা স্কুলের বই খাতা নিয়ে যেতে হবে না। বুঝছো? শুধুমাত্র তোমার আইডিটা নিয়ে যাবা, তোমার আইডি থাকলে হবে, তুমি যে কোনো জায়গা থেকে বসে তোমার সমস্ত ডেটা দেখতে পারবা। এবার আর সেজন্য একটু এক্সপার্ট মানুষের প্রয়োজন হবে, যেন এগুলো ম্যানেজ করতে পারে, তাই এটা একটু ব্যয় সাপেক্ষ। বুঝতে পারছো? এবার হচ্ছে RDBMS মানে কি জানো? RDBMS তো জানো, ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম। আর দিয়ে জাস্ট রিলেশনাল। RDBMS এর পূর্ণরূপ হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। RDBMS সাধারণত ডেটাবেস ও ডেটাবেস ব্যবহারকারীর মধ্যে সমন্বয়কারী সফটওয়্যার হিসেবে কাজ করে। RDBMS কি করে জানো? ডেটাবেস
তোমার ইনফরমেশন যেখানে আছে ডেটাবেস, আর আমরা যারা ব্যবহার করতেছি আমাদের সাথে ওই ডেটাবেসের মধ্যে কি একটা সমন্বয় করে, সেটা হচ্ছে এই সফটওয়্যারটা RDBMS। এই সফটওয়্যারটা প্রত্যেকটা DBMS সফটওয়্যারে থাকবে, বুঝছো? মানে প্রত্যেকটা DBMS সফটওয়্যারে এই RDBMS সিস্টেমটা থাকবে। মানে তুমি ব্যবহার যে করতেছে তার সাথে ওই DBMS এর একটা কি সম্পর্ক স্থাপন করে এই সফটওয়্যারগুলো। এটি সাধারণত রিলেশনাল ডেটাবেস মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়। হ্যাঁ, এটি সাধারণত রিলেশনাল ডেটাবেস সামনে বুঝবা, বাট আপাতত এতটুকু বুঝো। এই তাহলে RDBMS নিয়ে পড়াশোনা করতেছি। তো RDBMS এর কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো যেমন হচ্ছে RDBMS এর সাহায্যে সহজেই টেবিল তৈরি, ডেটা ইনপুট দেওয়া যায় এবং একাধিক টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়। RDBMS এর মধ্যে তুমি টেবিল তৈরি করতে পারতেছ, কোনো ডেটা ইনপুট করতে পারতেছ, এক টেবিলের সাথে আরেক টেবিলের সম্পর্ক কী সেটা বের করতে পারতেছ। এই RDBMS এর সাহায্যে একটি ডেটাবেস একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে এবং এক ডেটাবেসের সাথে অন্য ডেটাবেসের তথ্য আদান প্রদান করতে পারে। RDBMS কী করতে পারে? মনে করো তোমার NIDর একটা ডেটাবেস, মানে তোমার জাতীয় নাগরিক যে সনদ আছে, হ্যাঁ, তুমি যে একটা ভোটার, তুমি যে এই দেশের নাগরিক, সেটা তোমার NID দিয়ে কি করা হয়, ন্যাশনাল আইডেন্টিফিকেশন এই সার্ভিসটা দিয়ে জানা যায়। ঠিক আছে? তো NIDতে তোমার সমস্ত ইনফরমেশন আছে, তুমি বাংলাদেশের নাগরিক কিনা। তাহলে তোমার না বাংলাদেশে 18 কোটি জনগণের মধ্যে প্রায় 10 কোটি মানুষের NID অন্তর্ভুক্ত আছে। 10 কোটি মানুষের রেকর্ড কিন্তু একটা ডেটাবেসে আছে। প্লাস আবার প্রত্যেকের আবার কি জন্ম নিবন্ধন করছে না, তো জন্ম নিবন্ধনের জন্য একটা ডেটাবেস। তার মানে NIDর জন্য একটা ডেটাবেস, জন্ম নিবন্ধনের জন্য একটা ডেটাবেস। মনে করো এই ডেটাবেসটা হচ্ছে NID, হ্যাঁ, এটা ন্যাশনাল আইডি কার্ড। আর এই ডেটাবেসটা হচ্ছে মনে করো তোমার কি বার্থ সার্টিফিকেট। এখন NID বানাতে গেলে অবশ্যই বার্থ সার্টিফিকেট লাগে। তার মানে তোমার NIDর ডেটাবেসের সাথে বার্থ সার্টিফিকেটের ডেটার মধ্যে কি আছে, সম্পর্ক আছে। সো যখন সফটওয়্যারগতভাবে এটা তৈরি করতে হয় তখন সফটওয়্যারের মাধ্যমে খুঁজে আসে তোমার বার্থ সার্টিফিকেট এখানকার কিনা। ঠিক আছে? সো এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার RDBMS এর সাহায্যে ডেটাবেস টেবিলের ডেটাগুলোকে সাজিয়ে উপস্থাপন করা যায়, ডেটাগুলোর বিভিন্ন ফরম্যাট রিপোর্ট তৈরি করা যায় এবং ডেটার ভিত্তিতে প্রয়োজন গ্রাফ চার্ট তৈরি করা যায়। সো একসাথে এগুলো একটু পড়বা। ঠিক আছে? এই যেটা মনে হচ্ছে পারতেছে না ওই পয়েন্টটা বাদ দিয়ে দেবো, আশা করি পারবা, বুঝতে পারবা। আর সামনে যত যাবে তখন তত ইজি লাগবে এই বিষয়গুলো, বুঝছো? এই তো এবার RDBMS এর ব্যবহারগুলো দেখবা। হ্যাঁ, কোথায় কোথায় RDBMS ব্যবহার করা হয়, বড় প্রতিষ্ঠান, অনলাইন বিক্রয় সেন্টার, হ্যাঁ, এই এক্সেট্রা এগুলো দেখবা ভালো করে। ঠিক আছে? নিজেরা একটু পজ করে পড়বা। ঠিক আছে? DBMS এবং RDBMS এর মধ্যে সম্পর্ক একটু দেখবা, নিজেরা পড়বা। ঠিক আছে? এই এখানে ডেটাবেস তৈরির জন্য একটা সফটওয়্যার দেখানো হলো। সফটওয়্যার তোমাদের কম্পিউটারে গেলে মাইক্রোসফট অ্যাক্সেস 2019 আছে, এই 19-এ গিয়ে তুমি ক্লিক করবা। ক্লিক করার পর এরকম একটা ফেস আসবে, ফেসের মধ্যে এখানে চাইবে হচ্ছে ক্রিয়েট ডেটাবেস। এখানে ক্লিক করলে একটা ডেটাবেস তৈরি হবে। এই যেখানে একটা ক্রিয়েট আসবে তখন একটা ডেটাবেস তৈরি হবে। সো এটা ভাইয়া তোমাদেরকে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? এই টেবিল তৈরি আর ডেটাবেসের মধ্যে কি থাকবে, টেবিল থাকবে। অবশ্যই টেবিলগুলোর মধ্যে অনেক রেকর্ড থাকবে। টেবিলগুলোর সমন্বয়ে কিন্তু একটা ডেটাবেস তৈরি। একটা ডেটাবেসে অনেক টেবিল থাকতে পারে। ডেটাবেস হলো পরস্পর সম্পর্কযুক্ত একাধিক টেবিলের সমন্বয়ে গঠিত। প্রত্যেক টেবিল আবার কতগুলো রেকর্ড নিয়ে গঠিত। পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ফিল্ড মিলে গঠিত হয় রেকর্ড। সুতরাং ফিল্ড হচ্ছে ডেটাবেসের ভিত্তি। কোনো টেবিল তৈরির পূর্বে টেবিলের প্রত্যেকটি রেকর্ডে কি কি ফিল্ড থাকবে তা নির্দিষ্ট করতে হয়। কোনো ডেটাবেসে কি কি ফিল্ড থাকবে তা নির্ভর করে ডেটাবেসের উদ্দেশ্য বা ডেটাবেস কী ধরনের ডেটা থাকবে তার উপর। তোমাদেরকে ভাইয়া বলছিলাম
ভাইয়া আগের একটা ইয়াতে বললাম, সেটা হচ্ছে কি, মনে করো এখানে টেবিল, এখানে এখানে আরো অনেক লক্ষ লক্ষ স্টুডেন্টের ইনফরমেশন আছে, বললাম এগুলো হচ্ছে এক একটা রেকর্ড, এটা একটা রেকর্ড, এটা একটা রেকর্ড, যতগুলো স্টুডেন্ট ইনফরমেশন ততটা রেকর্ড। আর প্রত্যেক রেকর্ডে কয়টা করে ফিল্ড, এটা হচ্ছে নামের ফিল্ড, এটা হচ্ছে বাংলাতে এ প্লাস পাইসের ফিল্ড, এটা হচ্ছে ইংলিশের রেজাল্টের ফিল্ড, আর এটা হচ্ছে আইসিটির রেজাল্ট ফিল্ড। তার মানে এই টেবিলে 4টা ফিল্ড, মানে এই টেবিল দিয়ে তুমি চারটা ডাটা জানতে পারবা, প্রত্যেকটা ইনফরমেশন 4টা ডাটা। তাহলে ফিল্ড রেকর্ড এই দুইটা জিনিস কিন্তু তুমি বুঝতে পারছো। আসো একটু ভাইয়া যদি ক্লিয়ার, প্রত্যেকটি ফিল্ডে কি ধরনের ডাটা থাকবে এবং ডাটা টাইপ কি হবে তা নির্ধারণ করবে। আমরা একটা টপিক পড়বো ডাটা টাইপ, বুঝছো? ডাটা টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা দিয়ে অনেক বেশি সৃজনশীল আছে। তার মানে কিভাবে একটা টেবল তৈরি, বুঝতে পারছো? তার মানে ভাইয়া যদি আবার বলতে চাই, মনে করো একটা টেবল ভাইয়া এখানে তৈরি করি, মনে করো এটা একটা টেবিল, এই টেবিলে 3টা ফিল্ড থাকবে, একটা হচ্ছে নেম ফিল্ড, আচ্ছা নেম না দিয়ে আমি আগে রোল দিই, ঠিক আছে? এটা রোল ফিল্ড, এটা নেম থাকবে, আরেকটা হচ্ছে নেম, আরেকটা মনে করো হচ্ছে তোমার ক্লাস, অ্যাড্রেস, অ্যাড্রেস বলতে পারো, অ্যাড্রেস বা ক্লাস বলতে পারো। রোলটা 101, 102, 103, নেম মনে করো সাব্বির, রাহাত, রুমা, এটা হচ্ছে নামের ফিল্ড। এখানে অ্যাড্রেস হতে পারে একে খান, হ্যাঁ, তারপর হচ্ছে গাবতলি, ঠিক আছে, তারপর হচ্ছে পোর্ট কলোনি, হ্যাঁ, পোর্ট কলোনি, হ্যাঁ, হতে পারে। তার মানে এটা এখানে কয়টা রেকর্ড, 1টা 2টা 3টে রেকর্ড, ঠিক আছে, এগুলোকে রেকর্ড বলা হচ্ছে। আর এগুলো হচ্ছে কি ফিল্ড। তার মানে তোমাদের একটা কাজ থাকবে রেকর্ড কি, সরি তোমাদের একটা কাজ থাকবে কি রেকর্ড কি, এই সংজ্ঞাটা খুঁজে বের করা, আর ফিল্ড কি এটা খুঁজে বের করা, ফিল্ড কি, ওকে, এই দুইটা খুঁজে বের করবা, ঠিক আছে? রেকর্ড কি, ফিল্ড কি, প্রতি এগুলো হচ্ছে ইনফরমেশনটা হচ্ছে রেকর্ড। এই ইনফরমেশন একটা রোল ফিল্ড আছে, একটা নেম ফিল্ড আছে, একটা হচ্ছে অ্যাড্রেস ফিল্ড আছে, বুঝতে পারছো? এই এবার আমরা দেখব ডেটাবেজের মধ্যে কি ধরনের ডেটা ওখানে থাকে, কি ধরনের ডেটা টাইপ হইতে পারে। আমি একটু তোমাকে উদাহরণ দিয়ে বলি। একটু তোমাকে ভাই যদি উদাহরণ দিই, খেয়াল করো এখানে কয়টা ফিল্ড, 1টা 2টা 3টা ফিল্ড। এই ফিল্ডটা কেমন, এটা রোল না, রোলের মধ্যে কি নাম্বার আছে, এই ফিল্ডটা হচ্ছে নাম্বার টাইপের ফিল্ড। কি টাইপের ফিল্ড? নাম্বার টাইপের ফিল্ড। অর্থাৎ এই রোল ফিল্ডটা টাইপ কি, এটার ডেটা টাইপটা কি, এটা কি ধরনের ডেটা গ্রহণ করবে, নাম্বার টাইপের ডেটা গ্রহণ করবে, তাই এর টাইপটা হবে নাম্বার টাইপ। নেম কি ধরনের ডেটা গ্রহণ করে, টেক্সট টাইপের ডেটা গ্রহণ করে। অ্যাড্রেস কি টাইপের ডেটা গ্রহণ করে, তাও টেক্সট টাইপের ডেটা গ্রহণ করে। এভাবে প্রত্যেকটা ফিল্ডের কিন্তু টাইপ আছে, কোন ফিল্ডটা কি ধরনের টাইপ গ্রহণ করে। এবং অনেকগুলো টাইপ আছে, একটা হচ্ছে শর্ট টেক্সট, যদি নামের ক্ষেত্রে হয় বা 255টি বর্ণ হয়, এই ক্ষেত্রে আমরা শর্ট টেক্সট ইউজ করতে পারি। আর যদি অনেক বেশি 255-এর অধিক বেশি মানে অ্যাড্রেস লিখছে, অনেক বড় অ্যাড্রেস, তখন আমরা লং টেক্সট হিসেবে ইউজ করতে পারি। বা আমি যাচ্ছি একটা ডেসক্রিপশন লিখবে, কোনো একটা ব্যক্তি তার ডেসক্রিপশন লিখবে, তখন আমরা লং টেক্সট হিসেবে ডেটা টাইপ বিবেচনা করতে পারি। তার নাম্বার ডেটা টাইপগুলো কী হয়, যারা নাম্বার নেই, যে সকল ফিল্ড নাম্বার নেই তার নাম্বার ডেটা টাইপ। অটো নাম্বার যারা স্বয়ংক্রিয়ভাবে নাম্বার তৈরি হয়, ওগুলো সিরিয়াল নাম্বার 1 2 3 4 5, এই নাম্বারগুলো অটো তৈরি হয়, তো এগুলো হচ্ছে অটো নাম্বার, বুঝতে পারছো? এছাড়া আরও কিছু ডেটা টাইপ আছে, ইয়েস নো, হ্যাঁ, একটা বিষয় আছে এটা ইয়েস নাকি নো, হয় দুইটাতে যে কোনো একটা অপশন আছে, তো এগুলো ওই ধরনের ডেটা টাইপগুলো হচ্ছে ইয়েস নো
ডেটা টাইপ। দ্যাট মিনস ওগুলো আমি বলতে পারি বুলিয়ান ডেটা টাইপ, 0 1 বলতে পারি। আর কিছু ডেটা টাইপ আছে ডেট টাইম, যেমন মনে করো এখানে আরেকটা ডেটা টাইপ, মনে করো এখানে আরেকটা তৈরি হবে, মনে করো আরেকটা ফিল্ড তৈরি হলো, আরেকটা ফিল্ড আমি দিলাম হচ্ছে বার্থ ডেট। হ্যাঁ, বার্থ ডেট। ঠিক আছে, এখানে এক একজনের বার্থডে আছে, কারো 25/2/99, মনে করো 26/5/98, 1/1/95। তার মানে এই বার্থ ডেট এটা একটা ফিল্ড। এই ফিল্ডটার টাইপ কি ধরনের? এই ফিল্ডটার টাইপ হচ্ছে ডেট। এই ফিল্ডের টাইপটা কেমন? ডেট। ওকে, বুঝতে পারছো আশা করি। এই যে গেল এই, তার মানে ফিল্ড ডাটা টাইপ। মেমো আছে, কারেন্সি মুদ্রা, টাকার বিষয়টা আসলে স্যালারি বললো, ওটা কারেন্সি ডাটা টাইপ। বুঝতে পারছো? এই তো এই ধরনের ডাটা টাইপ। আরও কিছু ডাটা টাইপ আছে, একটা OLE, অবজেক্ট লিঙ্কিং এমবেডিং। ঠিক আছে, এটা নট ইম্পর্টেন্ট, এগুলো তুমি দেখতে পারো, চাইলে পড়ে দেখো। হাইপার লিঙ্ক আছে, লুকআপ আছে, এগুলো নট ইম্পর্টেন্ট, এগুলো তেমন ইউজ করা হয় না। মানে এগুলো হচ্ছে আমরা সিলেবাসের বাইরে আর কি। ওকে, এবার আমরা একটা সৃজনশীল দেখে আসি। সবচেয়ে বেশি প্রশ্ন মনে হয় এবার ডেটা টাইপ নিয়ে। দেখো তো কী হয়েছে, এটা একটা প্রশ্ন, এখানে দুইটা টেবল দেওয়া আছে, একটা টেবল 1 আর একটা টেবল 2 দেওয়া আছে। ধরো কখ আমরা পরে পড়বো, আমরা গ নাম্বারটা একটু দেখি। গ নাম্বারটা একটু দেখো তো কী বলছে। বললো কি, উদ্দীপকের আলোকে টেবিল 1 এর ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা করো। ভাইয়া একটা দেখা দিচ্ছে, বাকিগুলো তুমি করবা। কোন টেবিলের? টেবিল 1 এটা। এই টেবিলটার কি কি ফিল্ড আছে? রোল ফিল্ড আছে, নেম ফিল্ড আছে, ডেট অফ বার্থ আছে, ক্লাস আছে, গ্রুপ আছে। এগুলো ভাইয়া এখানে সুন্দর করে লিখছি, ফিল্ড নেমগুলো সুন্দর করে এখানে লিখছি, রোল, নেম, ডেটাবেস, ক্লাস, গ্রুপ। এবং কোনটা ডেটা টাইপ কেমন সেটা এখানে লিখে দিছি। যেমন রোল হচ্ছে নাম্বার টাইপের ডেটা টাইপ, দেখো। নেম একটা টেক্সট টাইপের ডেটা টাইপ। ডেট অফ বার্থ একটা ডেট টাইম টাইপের ডেটা টাইপ। ক্লাস এটা হচ্ছে একটা টেক্সট টাইপের ডেটা টাইপ। 11 লিখছে, দেখছো? যদি এটা 11 12 এভাবে লিখতো একটা নাম্বার হইতো, রাইট? এখন এটা কি? টেক্সট। হিউম্যানিটিস গ্রুপ কি টাইপের ডেটা টাইপ? টেক্সট টাইপের ডেটা টাইপ। বুঝতে পারছো? তার মানে দেখো, প্রথমে তারা সুন্দর করে ডেটাগুলো ফিল্ড নেম আর ডেটা টাইপের একটা চার্ট করছে। তারপর ব্যাখ্যা দিছে, নাম্বার ডেটা টাইপ কী জিনিস ব্যাখ্যা দিছে, টেক্সট ডেটা টাইপ ব্যাখ্যা দিছে, ডেট অ্যান্ড টাইম ডেটা টাইপ ব্যাখ্যা দিছে। বুঝতে পারছো? খুব সুন্দর করে প্রথমে বক্স করেছে, তারপর ব্যাখ্যা দিচ্ছে। তোমরাও এইভাবে আনসার করবা, তাহলে মাস্ট 3-এ 3 পাবা, মাস্ট। বুঝতে পারছো? এর পরবর্তী প্রশ্ন দেখি, সৃজনশীল 2, টেবল 1 টেবল 2 কি বললো? DBMS না, এটা না, বলো টেবল 1 এর ব্যবহৃত ডেটা টাইপগুলো বর্ণনা করো। টেবল 1 কোনটা? এটা। কী কী দিছে? রোল, নেম, ডেট অফ বার্থ। রোল, নেম, ডেট অফ বার্থ, ফিল্ড নামগুলো লিখলো। তারপর কোন ফিল্ডটা কী ধরনের সেটা ডেটা টাইপ। রোলটা হচ্ছে নেম জাতীয়, সরি রোলটা হবে টেক্সট জাতীয়, বলবো টেক্সট। ঠিক আছে, নাম্বারটা হচ্ছে টেক্সট জাতীয়। আচ্ছা, রোল তো টেক্সট না, সরি রোল তো হচ্ছে নাম্বার জাতীয়। রোলটা হচ্ছে নাম্বার জাতীয়, নাম্বার। এখানে ভুল আসছে, রাইট? নাম্বার হবে, ঠিক আছে, নাম্বারটা। এবার হচ্ছে কি, নেম তো একটু ভুল আসছে, এখানে হবে নেম, উল্টা চলে আসছে। এটা হচ্ছে টেক্সট জাতীয়। আর ডেট অফ বার্থ আর ডেট অফ টাইম আবার সুন্দর করে এখানে বর্ণনা করে দিছে। বুঝতে পারছো? ঠিক এভাবে করে তুমি সুন্দর করে আলোচনা করবা। হ্যাঁ, বাকিগুলো তো ঠিক সেম, বাকি প্রশ্ন তুমি ঠিক সেম। এখানে বললো কি, উদ্দীপকে স্টুডেন্ট রেজাল্ট এটা এর ফিল্ডগুলোর ডেটা আলোচনা করো। তাহলে এখানে কি আছে? রোল আছে, নেম আছে, জিপি আছে, রিমার্ক আছে। এগুলো সুন্দর করে আছে, রোল, নেম, জিপি, রিমার্ক। এবার রোলটা কী ধরনের? রোলটা হচ্ছে নাম্বার টাইপের। নেমটা হচ্ছে কী ধরনের? নেমটা হচ্ছে টেক্সট টাইপের। জিপিএটা নাম্বার ডাবল, তুমি নাম্বার লিখে দিলে হবে। আর রিমার্কস মানে হয়তো তোমাকে কোনো রিমার্কস করবে বা কোনো মন্তব্য দিবে, ওইটা টেক্সট টাইপের ডেটা। বুঝছো? এবার করে আমাদের ক্লাস কিন্তু শেষ। তো এগুলো সুন্দর করে তুমি উপরের একটা পার্টে বক্স দিয়ে দেখাবা, নিচের পার্টে সুন্দর করে ব্যাখ্যা করে দিবা কোনটা কী ধরনের। বুঝতে পারছো? এগুলো পড়বা, পড়ে হাতে করবা, আমাকে জানাবা ক্লাসটা কেমন লাগছে, আমাকে জানাবা, মাস্ট ক্লাস কেমন লাগছে। ওকে, তাহলে আজকের জন্য আমার ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।